সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রংপুর আইডিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজি রংপুর কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল আখের, জুনিয়র ইনস্ট্রাক্টর টেক্সটাইল টেকনোলজি। তো আমি তোমাদের টেক্সটাইল টেকনোলজি প্রথম পর্বের জেনারেল টেক্সটাইল প্রসেস 1 এর প্রথম অধ্যায় থেকে আজকে ক্লাস নেব। তো আজকে তোমরা এসএসসির পরে অনেকে এসএসসি এবং দাখিল মাদ্রাসা থেকে পাশ করার পর এবং বিভিন্ন ভোকেশনাল থেকে পাশ করার পর পলিটেকনিকের কারিগরি শিক্ষায় তোমরা ভর্তি হয়েছ। তোমরা নতুন একটা অধ্যায়ে পদার্পণ করেছ। তোমাদের পদচারণায় আজকে আমাদের ক্যাম্পাস মুখরিত হওয়ার কথা ছিল, কিন্তু বৈশ্বিক মহামারীর কারণে আমরা সেই সুযোগ থেকে তোমাদের সেই সুযোগ পদচারণা থেকে তোমাদের সরাসরি ক্লাস থেকে আমরা করার সুযোগ পাচ্ছি না। তো এ কারণেই বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নির্দেশনায় আমরা তোমাদের অনলাইন ক্লাসের ব্যবস্থা গ্রহণ করেছি। আসলে কারিগরি শিক্ষাটা হচ্ছে মূলত হাতে কলমের শিক্ষা। এখানে অন্যান্য যেমন জেনারেল শিক্ষায় তোমরা যেভাবে পড়ালেখা করে আসছো, সেখানকার শিক্ষা ব্যবস্থা এবং এখানকার কারিগরি শিক্ষা ব্যবস্থার মধ্যে অনেক তফাৎ আছে। এখানে কিছু থিওরি কন্টিনিউয়াস কিছু ধারাবাহিক ছাত্রদের কিছু মূল্যায়ন করা হয় এবং প্র্যাকটিক্যালের এখানে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়। সব কিছু মিলেই একটা ছাত্র ভালো রেজাল্ট করে। তো এই কারণে কারিগরি শিক্ষায় সরাসরি ক্লাসটাই বেশি গুরুত্বপূর্ণ। তারপর তোমরা যদি এই অনলাইন ক্লাসগুলো রেগুলার দেখো এবং বাড়িতে পড়াশোনা করো, আশা করি তোমরা ভালো করবা এবং আমাদেরকে যে কোনো সমস্যায় আমাদের সাথে যদি যোগাযোগ করো, আমরা চেষ্টা করব তোমাদেরকে সব কিছু সমাধান করে দিতে। তো এখন আমি ক্লাস শুরু করব। তোমাদের জেনারেল টেক্সটাইল প্রসেস 1 ক্লাস শুরু করার আগে তোমরা যেহেতু একেবারে নতুন, তো তোমাদের মান কর্মণ সম্বন্ধে আমি কিছু কথা বলবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে টিপিসি, টি মানে হচ্ছে থিওরি, থিওরি লেখা হচ্ছে 3টা, পি হচ্ছে প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল দেওয়া আছে হলো 3, সিতে হচ্ছে ক্রেডিট, ক্রেডিট দেওয়া আছে হলো 4। অর্থাৎ তোমাদের এই সাবজেক্টটা হচ্ছে 4 ক্রেডিটের একটা সাবজেক্ট। তো 4 ক্রেডিট। তো এখানে থিওরি 3 বলতে বোঝাচ্ছে হচ্ছে তোমাদের প্রতি সপ্তাহে থিওরি 3টা ক্লাস হওয়ার কথা এই সাবজেক্টের, এবং প্র্যাকটিক্যাল 3 পিরিয়ডের 3টা ক্লাস হওয়ার কথা, এবং ক্রেডিট হচ্ছে 4 বলতে বোঝাচ্ছে প্রত্যেক ক্রেডিটের জন্য আমাদের এই সাবজেক্টে প্রত্যেক ক্রেডিটের জন্য 50 মার্ক ধরা হয়। তো আমাদের এই সাবজেক্টে তাহলে 50 গুণ 4 অর্থাৎ 200 মার্কের টোটাল পরীক্ষা হবে। তোমাদের কন্টিনিউয়াস যে অ্যাসেসমেন্ট, কন্টিনিউয়াস যে মূল্যায়ন এবং ফাইনাল পরীক্ষা সবগুলো মিলে 200 মার্কের পরীক্ষা হবে। তো এখানে কিভাবে আমাদের কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে কত আছে এবং ফাইনালে কত আছে বিষয়টা একটু আলোচনা করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ টিসি, টিপি, পিসি, পিএফ। তা টিসি বলতে থিওরি কন্টিনিউয়াস, সরি এখানে হবে টিএফ। টিসি অর্থাৎ থিওরি কন্টিনিউয়াস, তোমাদের কন্টিনিউয়াস
ক্লাস টেস্ট বিভিন্ন পরীক্ষা হবে, ক্লাস টেস্ট, কুইজ টেস্ট, প্লাস তোমাদের হাজিরা, তারপর তোমাদের আচরণ, এগুলোর উপর হলো 30 মার্ক, এবং থিওরি ফাইনাল, তো ফাইনাল পরীক্ষা তোমাদের 120 মার্কের লিখিত পরীক্ষা হবে। আর পিসিটা হচ্ছে প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস, আমরা যে ধারাবাহিক সেমিস্টারে যে প্র্যাকটিক্যালগুলো ধারাবাহিক নেওয়া হবে এর উপর হলো 25 মার্ক, এবং ফাইনাল প্র্যাকটিক্যাল পরীক্ষা হচ্ছে তোমাদের 25 মার্ক। টোটাল 200 মার্কের তোমার এই সাবজেক্টে, 200 মার্কের 4 ক্রেডিটের সাবজেক্ট, টোটাল 200 মার্কের পরীক্ষা নেওয়া। তো আমি এখন তোমাদের প্রথম চ্যাপ্টার ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং, তোমাদের প্রথম অধ্যায় দেওয়া ছিল ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং। তার আগে আমি এই সাবজেক্টের সম্বন্ধে একটু কিছু কথা বলি। তোমাদের সাবজেক্টের নাম হচ্ছে জেনারেল টেক্সটাইল প্রসেস 1, তার মানে এরপরে আরো সাবজেক্ট আছে, এরপরে সেমিস্টারে তোমরা পাবা জেনারেল টেক্সটাইল প্রসেস 2। তো জেনারেল টেক্সটাইল প্রসেস বলতে হচ্ছে কি সাধারণ বস্ত্র প্রক্রিয়াকরণ। তো বস্ত্র প্রক্রিয়াকরণের জন্য মূলত আমরা 4টা ধাপ সম্পন্ন করি। প্রথম ধাপটা হচ্ছে ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং, অর্থাৎ সুতা প্রস্তুতকরণ, তারপর হচ্ছে ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং, তারপর হচ্ছে ডাইং অ্যান্ড প্রিন্টিং, অর্থাৎ রংকরণ এবং ছাপাকরণ প্রক্রিয়া, তারপর হচ্ছে তোমার হচ্ছে গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং। এই 4টা প্রসেস সম্পন্নের মাধ্যমে এই সবগুলো ধাপই হচ্ছে টেক্সটাইলের একটা পার্ট। তো আমরা এখন ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং, টেক্সটাইলের একটা পার্ট, ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং সম্বন্ধে তোমাদের জেনারেল টেক্সটাইল প্রসেসে মূলত ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং এবং ফেব্রিক ম্যানুফ্যাকচারিং এটা সম্বন্ধে এই সেমিস্টারে আলোচনা করা হয়েছে। তো ইয়ার্ন ম্যানুফ্যাকচারিংটা কি? ইয়ার্ন মানে হচ্ছে সুতা, ম্যানুফ্যাকচারিং অর্থ হচ্ছে তৈরিকরণ বা উৎপাদিতকরণ, উৎপাদন অর্থাৎ সুতা উৎপাদনের যে প্রক্রিয়া, এর সম্বন্ধে এই চ্যাপ্টারে আলোচনা করা হচ্ছে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এখানে অনেক বেসিক কিছু বিষয় আলোচনা করা হচ্ছে। এই চ্যাপ্টারটা সম্বন্ধে তোমরা যদি ভালো ধারণা নিতে পারো তাহলে পরবর্তী সেমিস্টারও এইগুলো কাজে লাগবে এবং ভবিষ্যতে খুব কাজে লাগবে। তোমরা এটা মনোযোগ সহকারে এই ক্লাসটা সাপোর্ট করবা। তো ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং অর্থাৎ যে কোনো প্রসেস সম্পন্ন করার জন্য প্রথমে আমাদের ফ্লো চার্ট, যে কোনো প্রসেসের জন্য একটা ফ্লো চার্ট আছে, অর্থাৎ কাজের একটা ধারাবাহিক পদ্ধতি আছে। তো প্রথমে আমরা জানবো ফ্লো চার্ট কি। ফ্লো চার্টটা হচ্ছে কোনো দ্রব্য বা পণ্য উৎপাদন প্রক্রিয়ার সময় কোন পদ্ধতি ব্যবহার হবে, বা কোন মেশিনের পর কোন মেশিন ব্যবহৃত হবে, বা কোন এই প্রোডাক্ট উৎপন্নের জন্য কী ধরনের কাঁচামাল প্রয়োজন হবে, এর ধারাবাহিক একটা যে চার্টের আকারে প্রকাশ করা হয়, এটা হচ্ছে ফ্লো চার্ট। তো আমরা এখানে ফ্লো চার্টের মধ্যে কি বললাম, একটা হচ্ছে উৎপাদন প্রক্রিয়ার মধ্যে কোনো দ্রব্য উৎপাদন প্রক্রিয়া, আরটা হচ্ছে কি কি পদ্ধতি ব্যবহৃত হবে এবং কি ধরনের কাঁচামাল লাগবে এবং কি ধরনের কাঁচামাল উৎপাদিত হবে, এবং এটা কি ধরনের পদ্ধতি, এই কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে এই সংখ্যার ভেতরে। তো এরপর আমরা সেই ফ্লো চার্টের গুরুত্ব। ফ্লো চার্টের গুরুত্ব তা আমরা সংখ্যা থেকে জানতে পারলাম যে ফ্লো চার্টের মাধ্যমে আমরা এই একটা পণ্য উৎপাদনের জন্য কি পদ্ধতি ব্যবহার করবো এটা আমরা জানতে পারি। তারপরে আমরা জানতে পারি
যে কি ধরনের কাঁচামাল লাগবে এবং কি ধরনের পণ্য উৎপাদিত হবে এটার একটা ধারণা আমরা পেতে পারি। তারপর হচ্ছে আহ, কি ধরনের মেশিন লাগবে এবং কি পরিমাণ মেশিন লাগবে এটারও একটা আমরা ধারণা ফ্লোচার্ট থেকে পেতে পারি। তো এজন্য ফ্লোচার্টের গুরুত্ব অপরিসীম। তাছাড়াও আমরা এ থেকে ধারণা দিতে পারি, অর্থাৎ সর্বোপরি পুরো প্রসেসটা সম্বন্ধে একটা পণ্য উৎপাদনের পুরো প্রসেস সম্বন্ধে একটা বেসিক ধারণা আমরা পেয়ে থাকি, এবং পণ্যের মজুদ এবং কতটা মেশিন লাগবে, কোন পর্যায়ে কি ধরনের মেশিন ব্যবহৃত হবে, এবং এই প্রসেসটা কি ধরনের প্রসেস, এটা কি একটা কন্টিনিউয়াস প্রসেস নাকি ইন্টারমিডিয়েট প্রসেস, অর্থাৎ এটা কি থেমে থেমে প্রসেস নাকি কন্টিনিউয়াস প্রসেস, এ সম্বন্ধে আমরা ধারণা পেতে পারি। তো আমরা ফ্লোচার্টের গুরুত্ব জানলাম। এরপর হচ্ছে কার্ডেড ইয়ার কাকে বলে? সুতা মূলত আসলে আমরা যদি মৌলিকভাবে সুতাকে ভাগ করি তাহলে দেখা যাবে যে কার্ডেডিয়ান, কমডিয়ান, রোটোরিয়ান আর হচ্ছে জুডিয়ান। মৌলিকভাবে এই চারটা, এর আরো ডেরিভেটিভস আছে। তো কার্ডেডিয়ান কাকে বলে? অর্থাৎ যে সুতা, যে কটন সুতা বা যে সুতা, এটা কটন ছাড়া অন্য ফাইবারও হতে পারে, উৎপাদন প্রক্রিয়ায় কম্বিং মেশিন ব্যবহার করা হয় না, এটা হচ্ছে কার্ডেডিয়ান। এর বিপরীতে আরেকটা আছে, সেটা হলো কমডিয়ান, অর্থাৎ যে সুতা উৎপাদন প্রক্রিয়ায় অর্থাৎ কম্বিং মেশিন ব্যবহার করা হয়। কম্বিং মেশিন ব্যবহার করে ছোট ছোট হুক বা নেটস এবং শর্ট ফাইবার অপদ্রব্য দূর করা হয়, সেটা হচ্ছে কমডিয়ান। এখানে আমরা আলোচনা দুইটা করলাম, একটা হলো কার্ডেডিয়ান কাকে বলে, এটা হচ্ছে কমডিয়ান কাকে বলে। এগুলো তোমাদের ছোট প্রশ্ন হিসেবে পরীক্ষা আসতে পারে যে কমডিয়ান কাকে বলে। তারপর আমরা কার্ডেডিয়ান তৈরির ফ্লোচার্ট সম্বন্ধে জানবো। কার্ডেডিয়ানের ফ্লোচার্ট, অর্থাৎ কার্ডেডিয়ান প্রস্তুত করার জন্য ধারাবাহিক যে মেশিন এবং যে পদ্ধতিটা ব্যবহার করা হবে এবং কী ধরনের পণ্য উৎপাদিত হবে এটা সম্বন্ধে আমরা এই ফ্লোচার্টের মাধ্যমে বলতে একটা সুতা উৎপাদনের পুরো প্রসেস আমরা জানতে পারি। তো ফ্লোচার্ট
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে বলুন কার্ডের ইয়ার্নের ফ্লো চার্ট লিখছি যে বোলোরুম। প্রথম হচ্ছে বোলোরুম। বোলোরুম মানে এটা একটা শুধু রুম না, এর মধ্যে এগুলো হচ্ছে অনেকগুলো মেশিনের সমন্বয়ে একটা রুম, যেখানে সাধারণত তুলাগুলোকে প্রথমে ফিড করা হয়, ফিডিং করা হয়, ওপেনিং করা হয়, বিটিং করা হয়, ক্লিনিং করা হয়। এই কাজগুলো বোলোরুমে সম্পন্ন হয় এবং সর্বশেষ আমরা এখান থেকে ল্যাব বা চুট পাই। আধুনিক পদ্ধতিতে আধুনিক যে মেশিনগুলো আছে এগুলোতে আমরা চুট ফিড সিস্টেম, ডাইরেক্ট বোলোরুম থেকে চুট হয়ে কার্ডিং মেশিনে ফিড হয়। কার্ডিং মেশিনের ফিড দ্রব্য হিসেবে এই চুটটা বা ল্যাব ব্যবহৃত হয়। তারপরে কার্ডিং মেশিন থেকে প্রসেস করে কার্ডিং মেশিনে মূলত সর্বশেষ ফাইবারগুলোকে একক পর্যায়ে নিয়ে আসে। ফাইবারগুলোকে ওপেনিং করে সর্বশেষ এটাকে ফাইবারগুলোকে ওপেনিং করার জন্য সর্বশেষ আমরা মেশিন বলতে পারি। এবং এখানে 60 মানে অবশিষ্ট যে বোলোরুমের অবশিষ্ট যে দ্রব্য থাকে সবগুলো দূর করা হয় কার্ডিং মেশিন। তারপর এখান থেকে আমরা যেটা পাই সেটা হলো কার্ডেড স্লাইডার। তো কার্ডেড এরপরে কার্ডের স্লাইভারটাকে পরবর্তী মেশিন, এটাকে প্রথম ড্রয়িংও বলা হয় বা ব্রেকার ড্রয়িংও বলা হয়। তো প্রথম ড্রয়িংয়ে বা ব্রেকার ড্রয়িংয়ে কার্ডের স্লাইভারটাকে ফিট করা হয় এখান থেকে। তো ড্রয়িংয়ের মূল কাজ হচ্ছে ফাইবারগুলোকে সোজা এবং সমান্তরাল করা। তো এখানে কিছুটা সোজা এবং সমান্তরাল করে ড্রোন স্লাইভার উৎপন্ন হয়। এটাকে ড্রয়িং স্লাইভার অনেকে বলে, কিন্তু ড্রোন স্লাইভার বলা হয়। তো তারপরে ফার্স্ট যে ড্রয়িংয়ে যে ড্রোন স্লাইভার পেলাম আমরা, এটা দ্বিতীয় ড্রয়িং বা ফিনিশার ড্রয়িং এটা ফিট করা হয়। ফার্স্ট ড্রয়িংয়ের যে কাজ সেকেন্ড ড্রয়িংয়ের সেটা কাজ, অর্থাৎ এখানে পুরোপুরি সমান্তরাল হয় না ফাইবারগুলো, যে সবগুলো ফাইবারের হুকগুলো দূর হয় না, অবশিষ্ট হুকগুলো এখানে দূর করা হয়। তারপর হচ্ছে এখান থেকে আমরা যেটা পাই ড্রোন স্লাইভার। তারপর আমরা এই ড্রোন স্লাইভারটাকে সিমপ্লেক্স মেশিনে ফিট করি। সিমপ্লেক্স মেশিন থেকে আমরা হালকা টুইস্ট এবং কিছুটা ড্রাফট দিয়ে এটাকে কিছুটা সুতলির মতো হালকা পাক দিয়ে রবিং ববিনে জড়ানো হয়। এগুলো তারপর পরবর্তী মেশিনে ফিট করা হয়। তারপরে রবিং গুলোকে রিং ফ্রেমে ফিট দ্রব্য হিসেবে ব্যবহার করা হয়। রিং ফ্রেমে ড্রাফট এবং টুইস্ট দিয়ে, রিং ফ্রেমের মেইন কাজ হচ্ছে ড্রাফট দেওয়া এবং টুইস্ট দেওয়া। টুইস্ট দিয়ে স্পিন্ডেলের মধ্যে জড়ানো হয়। স্পিন্ডেল যে ববিন আছে স্পিন্ডেল ববিনে জড়ানো হয় সুতা। রিং ফ্রেমে মূলত সুতা উৎপাদন হয়। তোমাদের শর্ট কোশ্চেন হইতে পারে যে রিং ফ্রেমে
কি উৎপাদিত হয়? সুতা উৎপাদন হয়। তো তারপরে রিং থেকে রিংয়ের স্পিন্ডেলগুলোকে একটা বড় প্যাকেজে নেওয়ার জন্য তারপর আমরা ওয়াইন্ডিং করি এবং সুতার মধ্যে যে বিভিন্ন ত্রুটি থাকে ওয়াইন্ডিং মেশিনের মধ্যে সেগুলো দূর করা হয় এবং এগুলোকে বড় প্যাকেজে রূপান্তরিত করার জন্য ওয়াইন্ডিং করা হয়। ওয়াইন্ডিংয়ের পর আমরা এখান থেকে তো তারপরে রিলিং সুতাগুলোকে আসলে ব্যবহারের উপর ভিত্তি করে দেখা যাচ্ছে যেটা উইভিং ফ্যাক্টরিতে সুতার ইউজের জন্য বা প্রয়োজন অনুসারে যেগুলোকে দেখা যাচ্ছে ইয়ার্ন ডাইং করা হয়, সেক্ষেত্রে রিলিং করা হয়। রিলিং থেকে হ্যাং তৈরি করা হয়। এই হ্যাংগুলোকে পরবর্তী বান্ডেলিং করে অনেকগুলো হ্যাং একসাথে বান্ডেলিং করে বান্ডেল তৈরি করা হয়। আবার অনেকগুলো বান্ডেল থেকে বেল্ডিং পদ্ধতিতে পাক্কা বেল্ট তৈরি করা হয়। এই হচ্ছে কার্ডের ইয়ার্নের ফ্লো চার্ট। এখন আমরা জানবো কম ইয়ার্নের ফ্লো চার্ট। তোমরা দেখছো যে এখানে কার্ডের ইয়ার্নের ফ্লো চার্ট এবং কম্পিয়ারের ফ্লো চার্ট সেম, শুধুমাত্র প্রথম ড্রয়িং এবং দ্বিতীয় ড্রয়িং এর পরে দুইটা মেশিন অতিরিক্ত ব্যবহার করা হয়। তোমরা বই দেখলে বুঝতে পারবা প্রথম ড্রয়িং এবং দ্বিতীয় ড্রয়িং এর পরে অতিরিক্ত দুইটা মেশিন ব্যবহার করা হয়। এটা হচ্ছে সুপার ল্যাব ফর্মার বা ল্যাব ফর্মার, তো প্রথম এবং দ্বিতীয় ড্রয়িং এর পরে সুপার ল্যাব ফর্মার এবং সুপার ল্যাব ফর্মার থেকে ল্যাব তৈরি করা হয়। ল্যাবগুলোকে কম্বিং মেশিন ফিট করা হয়। কম্বিং মেশিনে কম্বিং করার পর কম্বিং মেশিন মূলত শর্ট ফাইবার এবং ডেপস দূর করা হয়। একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের শর্ট ফাইবার দূর করা হয়, এখান থেকে কম স্লাইবার পাই আমরা। তারপর এটা আবার ফিনিশার ড্রয়িংয়ে আমি বলছিলাম দুইটা, এটা হচ্ছে তিনটা মেশিন বলতে বলা হচ্ছে। ফিনিশার ড্রয়িংয়ে ড্রয়িং ফাইনাল ড্রয়িং করে ড্রয়িং স্লাইবার আমরা পাই এবং বাকি যে প্রসেসগুলো সেম কার্ডের ইয়ার্নের ফ্লো চার্টের মতোই। তোমরা এটা বই দেখে নিবা, আশা করি তোমরা বুঝতে পারছো।
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা এখন আরেকটা নতুন ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং এর আরেকটা প্রসেস সম্বন্ধে জানবো। সেটা হচ্ছে রোটর অর্থাৎ ওপেন এন্ড ইয়ার্ন প্রস্তুতের ফ্লোচার্ট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা এক পর্যায়ে রোটর ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং এর ফ্লোচার্ট সম্বন্ধে আলোচনা করব। তো আমি শুরুতে বলছি যে আমার সুতা হচ্ছে মূলত আমরা রিং এর কার্ডেড ইয়ার্নের ফ্লোচার্ট এবং পাউন্ড ইয়ার্নের এবং রোটর ইয়ার্নের ফ্লোচার্ট আমরা শুরু। তো শিক্ষার্থী বন্ধু, রোটর ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং এ এখানে রিং ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং এর মতোই শুরুতে বোলর থেকে আমরা ল্যাপ বা চুপ পাবো। তারপর কাটিং মেশিনে স্লাইভারগুলোকে ল্যাপ বা চুপকে কাটিং মেশিনে যেমন বলছি কাটিং মেশিনগুলো তো ফাইবারগুলোকে একক পর্যায়ে নিয়ে আসা হয় এবং এর মধ্যে থেকে যে সমস্ত অবশিষ্ট অপদ্রব্য থাকে সমস্ত অপদ্রব্য দূর করে কার্ডের স্লাইভার, এটা মোটামুটি সুষম একটা স্লাইভার তৈরি করা হয়। এই স্লাইভারগুলোকে আরও সুষম করার জন্য এবং ফাইবারগুলোকে আরও সোজা সমান্তরাল করার জন্য দুইটা ড্রয়িং মেশিন ব্যবহার করা হয়। একটা হচ্ছে প্রথম ড্রয়িং, সেকেন্ড ড্রয়িং। এখান থেকে আমরা ড্রোন স্লাইভার পাই এবং এখান থেকে আমরা এই ড্রোন স্লাইভারগুলোকে সরাসরি রোটর মেশিনে ফিড করি। রোটরের ফিড দ্রব্য হিসেবে ব্যবহৃত হয়। এই রোটর থেকে আমরা ডাইরেক্ট সুতা হয়ে কোণের মধ্যে জড়ানো হয়। এর জন্য অতিরিক্ত কোনো ওয়াইন্ডিং মেশিনের প্রয়োজন হয় না, সরাসরি সুতা তৈরি হয়ে কোণের মধ্যে বা চিজের মধ্যে জড়ায় এবং এই কোণ বা চিজ আকারে এটা ডেলিভারি দেওয়া হয় পরবর্তীতে প্রসেসের জন্য। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা শিক্ষার্থীবৃন্দ আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। তো আজকে ক্লাস থেকে মূলত তোমাদের প্রথম ক্লাস হলেও ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা তোমাদের খুবই কাজে লাগবে বাস্তব জীবনে এবং এটা তোমরা ভালোভাবে আয়ত্ত করে নিবা। যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্টস বক্সে কমেন্টস করবা এবং পরবর্তীতে এটা আমি তোমাদের জন্য সলভ করে দেওয়ার চেষ্টা করব। সর্বোপরি তোমরা বর্তমানে পরিস্থিতি থেকে তোমরা বাইরে বেশি ঘোরাফেরা করো না এবং বাইরে বের হলে প্রয়োজনে বাইরে বের হলে তোমরা মাস্ক ব্যবহার করো এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করো এবং বাড়িতে বসে পড়াশোনা করো। তোমাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করে আজকের মধ্যে এখানে আমার লেকচার শেষ করছি। আল্লাহ হাফিজ।